দেখছিলেন শিরোনাম। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। আইসিসি এবং বিসিসিআই এর বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধে জয়ী হলো পিসিবি। পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগার কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে শেষ হয় 2 ঘন্টার নাটক। পরে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর মাঠে গড়ায় এশিয়া কাপের পাকিস্তান আরব আমিরাত ম্যাচ। ঘটনার সূত্রপাত ভারত পাকিস্তান মহাগুরুত্বপূর্ণ ম্যাচে। টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। পরে ম্যাচেও পাকিস্তান দলের ক্রিকেটারদের সঙ্গে কোনো কথা বলেনি ভারতীয়রা। ম্যাচ শেষেও প্রতিপক্ষের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিং রুমে চলে যান সূর্যকুমার এবং শিবম দুবে। অপমানিত হয়ে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যোগ দেননি সালমান আগা। পরে এই ঘটনায় ম্যাচ রেফারি পাইক্রফটের বিরুদ্ধে অভিযোগ এনে আইসিসিকে চিঠি দেয় পিসিবি। তাকে এশিয়া কাপ থেকে অপসারণেরও দাবি জানায় পাকিস্তান। কিন্তু ভারতের হাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারির কোনো দোষ খুঁজে পায়নি আইসিসি। পিসিবির দাবি নাকচ করে দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এতেই ক্ষুব্ধ হয়ে আরব আমিরাত ম্যাচ বয়কটের ডাক দেয় পাকিস্তান, বর্জন করে প্রি ম্যাচ সংবাদ সম্মেলন। এরপরও আইসিসি নিজেদের সিদ্ধান্ত না বদলালে ম্যাচের দিন স্টেডিয়ামে না আসার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট দল। লাহোরে এ বিষয়ে জরুরি মিটিং ডাকেন মহসিন নাকভি। সেখানে পিসিবির সাবেক 2 চেয়ারম্যান নাজম শেঠি এবং রমিজ রাজার সঙ্গে আলোচনায় বসেন বর্তমান চেয়ারম্যান। মিটিংয়ে উপস্থিত ছিলেন নির্বাচক আকিব জাভেদ। হাই প্রোফাইল সেই মিটিং থেকে পাকিস্তান দলকে স্টেডিয়ামে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর দুবাইয়ের টিম হোটেল থেকে বের হন সালমান আগারা। কিন্তু ততক্ষণে পার হয়ে যায় ম্যাচের সময়। বাধ্য হয়ে 1 ঘন্টা ম্যাচ পিছিয়ে দেয় এসিসি। পরে স্টেডিয়ামে পৌঁছে বাংলাদেশ সময় রাত 9টায় টসে জয়েন করেন সালমান আগা। তবে তার আগেই পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার এবং অধিনায়কের কাছে আনুষ্ঠানিকভাবে ভারত ম্যাচের ঘটনায় ক্ষমা চান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। শেষ হয় 2 ঘন্টার নাটক। পরে বাংলাদেশ সময় রাত 9:30টায় অ্যান্ডি পাইক্রফটের নেতৃত্বেই মাঠে প্রবেশ করে 2 দল। সেখানে সকল আনুষ্ঠানিকতা শেষে অংশ নেয় ম্যাচে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। সুপার 4-এর সমীকরণ নিয়ে ভাবতে চাচ্ছে না টিম টাইগার, বরং সবকিছু ভাগ্যের উপরেই ছেড়ে দিলেন নাসুম আহমেদ। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে চান সেরা দলের জয়। দলে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপ নেই, বরং যখনই নামবেন মাঠে দিতে চান নিজের সর্বোচ্চটা উজাড় করে। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী সাব্বির মিথুনের প্রতিবেদন। বাংলাদেশকে সুপার 4-এর দৌড়ে টিকিয়ে রাখার নায়ক নাসুম আহমেদ। তার রেকর্ড গড়া স্পেলে আফগান বধ করেছে টাইগাররা। আফগান বধ হলেও নিশ্চিত নয় পরের রাউন্ড। বাংলাদেশের তাকিয়ে থাকতে হচ্ছে গ্রুপের শেষ ম্যাচের দিকে। শ্রীলঙ্কা না আফগানিস্তান, শেষ ম্যাচে বাংলাদেশ দলের সমর্থন পাবে কারা? নাসুমের ভাষ্য, সেসব নিয়ে ভাবছে না তার দল। যে ভালো খেলবে ওই জিতবে, ওইগুলো নিয়ে টেনশন করতেছি না। যেটা কপালে আছে ওইটাই হবে। স্পেসিফিকভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। নিয়মিত পারফর্ম করলেও নাসুমের জায়গা নিশ্চিত নয় একাদশে। টুর্নামেন্টের শুরুর 2 ম্যাচও বেঞ্চ গরম করেই কাটিয়েছেন এই বাঁহাতি। অথচ নিজের খেলা শেষ ম্যাচেও হয়েছিলেন ম্যাচ সেরা। সবশেষ 5 ম্যাচে রান খরচের নজির নেই 7-এর ওপর। উইকেট নিয়েছেন 8টা। এরপরেও দলের একাদশে নিয়মিত জায়গা না পাওয়া নিয়ে আক্ষেপ রাখছে না নাসুম, বরং নিজেকে সব ধরনের সময়ের জন্য রাখেন প্রস্তুত। দেখেন, ফিরে এসে ম্যান অফ দ্য ম্যাচ এইটা না, আমি কিন্তু লাস্ট ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। আর আমার টিমের যখন যাকে প্রয়োজন, এটা হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা ট্যাকটিসও হতে পারে এগেনস্ট টিম নিয়ে। তো ওইটার কারণে তো ওইগুলো নিয়ে আমরা কোনো আপ অ্যান্ড ডাউনে আমরা মেন্টালি সবসময় রেডি থাকি যে যখন খেলবে তখন ভালো খেলারই চেষ্টা করবো। সত্যি কথা বলতে আমি সবসময় রেডি থাকি খেলার জন্য। যখনই সুযোগ আসে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। এবং আলহামদুলিল্লাহ অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট এটার জন্য আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আমি যে এইভাবে পারফর্ম করতে পারি। টিকে থাকা বাদেও আফগানিস্তান ম্যাচটা টাইগারদের জন্য রেকর্ডময়। 11 বছরের প্রচেষ্টায় প্রথমবারের মতো ঘরের বাইরে রশিদ খানদের হারানোর স্বাদ। জয়ের নায়ক এমন অর্জন উৎসর্গ করলেন সতীর্থদের। ডেডিকেট আমার টিমের জন্যই থাক, আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করতেছি। আলহামদুলিল্লাহ এটা আমার টিমের জন্যই থাক, আমাদের জয়টা আমাদের কাছেই থাক। এদিনই আবুধাবি ছেড়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ। সেখানেই চলবে অপেক্ষা। 18 তারিখের রেজাল্ট পক্ষে আসলে 19 তারিখে আইসিসি একাডেমিতে অনুশীলন করবে লিটন কুমার দাসের দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তানকে হারালেও এখনও নিশ্চিত নয় বাংলাদেশের সুপার 4।
টাইগারদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। সেখানেও আছে যদি, কিন্তু লঙ্কানরা আফগানিস্তানকে হারালে গ্রুপ রানার্স আপ হিসেবে লিটনের দল যাবে সেরা চারে। আফগানিস্তান জিতলেও সুযোগ থাকবে, তবে তাদের জয়ের ব্যবধান হতে হবে বড়। কিন্তু লঙ্কানদের যদিও আফগানিস্তান ছোট ব্যবধানে হারায়, তবে কপাল পূর্বে বাংলাদেশের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। একটা আরাধ্যের জয়ের পরে বাংলাদেশ দল এখন সুপার ফোরের স্বপ্ন আবারও দেখছে। আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধানটা 44 রানের বেশি হলে অন্তত কোনো ধরনের সমীকরণ ছাড়াই দুবাইয়ে সুপার ফোরের সমীকরণ আটানো শুরু করতে পারত বাংলাদেশ ক্রিকেট দল। তবে যেহেতু সেটা হয়নি, বাংলাদেশ দলের এখন তাকিয়ে থাকতে হবে 18 তারিখ শ্রীলঙ্কা আর আফগানিস্তান ম্যাচের দিকে। এবং সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ সরাসরি সুপার ফোরে চলে যাচ্ছে, কিংবা পরিত্যক্ত হলেও বাংলাদেশ দল সুপার ফোরের টিকিট পাবে। যদি না হারাতে পারে তাহলে সমীকরণটা কেমন হবে? বর্তমানে বাংলাদেশের নেট রান রেট এখনো নেগেটিভে। এটাই আসলে বাংলাদেশ দলের সব থেকে বড় দুশ্চিন্তার কারণ প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে আফগানিস্তান যে নেট রান রেটটা বাড়িয়ে নিয়েছে, সেই নেট রান রেটটা ওভারকাম করতে হলে এখন একটা পাহাড় সম সমীকরণ অপেক্ষা করছে টাইগারদের সামনে। যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে নাও হারাতে পারে তবুও বাংলাদেশ যেতে পারে সুপার ফোরে। কিভাবে? যদি আফগানরা শ্রীলঙ্কাকে 65 কিংবা তার বড় ব্যবধানে হারায়, অথবা শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে এবং আফগানিস্তান সেই লক্ষ্য তাড়া করে 50 বল হাতে রেখে, তাহলেই বাংলাদেশ দল নেট রান রেটের হিসেবে চলে যাবে সুপার ফোরে। দুটো সমীকরণই বেশ কঠিন, অর্থাৎ সবথেকে সহজ পথটা হতে পারে শ্রীলঙ্কানদের একটা জয়। এবং যেহেতু এখানে বৃষ্টির পূর্বাভাস নেই, এই ম্যাচ ভেসে যাওয়ার কিংবা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। অর্থাৎ এখন বাংলাদেশ দলকে 18 তারিখের ম্যাচে সাপোর্ট করতে হবে শ্রীলঙ্কাকে, এবং শ্রীলঙ্কা যদি সেই জয়টা তুলে নিতে পারে তাহলে শ্রীলঙ্কা হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ হিসেবে বাংলাদেশ দল যাচ্ছে সুপার ফোরের মঞ্চে। তবে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে যেভাবে পারফরমেন্স করেছে তাতে সুপার ফোরে এই দলটাকে যদি না দেখা যায় তাহলে সেটা বড় আক্ষেপ হবে। একে তো এবারের এশিয়া কাপের জন্য, দ্বিতীয়ত বাংলাদেশি সমর্থকদের জন্যও, কারণ তারা এই দলটাকে যেভাবে ভালোবাসে তাতে টুর্নামেন্টের অনেকটাই আমেজ নির্ভর করবে বাংলাদেশ দলের থাকা না থাকার উপরে। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের সাহসী ক্রিকেট মুগ্ধ করেছে সাবেক লঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ডকে। আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশেরও ভাগ্য খুলে দেবে বলে প্রত্যাশা তার। অন্যদিকে জয় পেলেও স্লগ ওভারের পারফরমেন্সে হতাশ সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী সাব্বির মিথুনের আরেকটি রিপোর্ট। ডুয়ার ডাই ম্যাচে বড় ঝুঁকি নিয়ে ফেলেছিল বাংলাদেশ। 4 পরিবর্তন, আগে ব্যাটিং এর সিদ্ধান্ত। একটা স্বীকৃত বোলার কম থাকার পরেও লিটনের ক্যাপ্টেন্সিতে আফগান বধ সম্ভব হয়েছে। এমন ম্যাচে এত সব রিস্ক মুগ্ধ করেছে সাবেক লঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ডকে। ম্যাচ শেষে লিটনদের প্রশংসা করেছেন সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশের জেতাটা দরকার ছিল। তারা কিছু সাহসী পরিবর্তন এনেছে এবং জেতার জন্যই খেলেছে। তাদের প্রথম দুটি ম্যাচের চেয়ে অনেক ভালো খেলেছে, তাই আমি তাদের পারফরমেন্স দেখে সত্যিই খুশি। ম্যাচে উত্থান পতন ছিল, তাদের টিকে থাকতে হয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক দিক ছিল। এখন তারা নিজেদের একটি সুযোগ তৈরি করে দিয়েছে, যদিও তাদের বসে অপেক্ষা করতে হবে, কিন্তু তারা এখনো টিকে আছে। আপাতত তার দলের ওপরেই ভাগ্য ঝুলছে বাংলাদেশের। রাসেলের মতে আফগানদের বিপক্ষে এগিয়ে থাকবে লঙ্কান লায়ন্স। প্রত্যাশা টাইগারদের সঙ্গে নিয়ে সুপার ফোরের টিকিট কাটবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে ভাববে না, তারা ভাববে তাদের কিভাবে খেলা উচিত, কিভাবে তাদের উন্নতি করা দরকার, এবং সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টা করবে। আশা করি তারা পরের পর্বে যাওয়ার জন্য যথেষ্ট ভালো খেলবে এবং নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করবে। আর আশা করি বাংলাদেশ এর থেকে উপকৃত হবে। তবে জয়ের পরেও আক্ষেপের নাম স্লগ ওভার ব্যাটিং। জাকের হৃদয়রা পাওয়ার ক্রিকেটটাই খেলতে ব্যর্থ। তাতে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও মাঝারি মানের পুঁজি জমা হয় স্কোর কার্ডে। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু দ্রুতই চান এই সমস্যার সমাধান। আমরা শেষের দিকে ব্যাটিংটা খুব একটা ভালো করতে পারি না, অনেকগুলো ডট বল গিয়েছিল, তো আশা করছি এগুলো নিয়ে ওভারকাম করতে পারে, টিম ম্যানেজমেন্ট কাজ করবে এগুলি। হার্ড হিটিং ক্রিকেটের দুর্বলতা দূর করতে বিশেষায়িত কোচ ভাড়া করেও সমাধান পাচ্ছে না বাংলাদেশ। সুপার ফোরে উঠলে এই মাথা ব্যথা ভোগাতে পারে লিটন কুমার দাসদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
এশিয়া কাপের সুপার ফোরের সমীকরণে শেষ পর্যন্ত রান রেটেই বড় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু হংকংয়ের বিপক্ষে ম্যাচের রান রেটের বিষয়টাকে পাত্তাই দিতে চায়নি বাংলাদেশ। যে কোনো টুর্নামেন্টে এই বিষয়গুলো পার্থক্য করে দিতে পারে, তাই ক্রিকেটারদের গেম সেন্স বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করলেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনকে বাদ দেওয়ারও কোনো যৌক্তিকতা খুঁজে পান না সাবেক অধিনায়ক। এদিকে বৃষ্টির কারণে এনসিএল স্থগিত হওয়ায় বেশ হতাশ তিনি। তবে সপ্তাহখানেকের মধ্যে সিলেটে আবারও এনসিএল শুরু করতে চায় টুর্নামেন্ট কমিটি। জাকের আলীর এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা কিংবা তাওহিদ হৃদয়ের রান রেট নিয়ে মাথা ব্যথা না থাকা, এসব বেশ বিতর্কের জন্ম দিয়েছে। প্রতিপক্ষ, কন্ডিশন, সম্ভাব্য সমীকরণ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ হোমওয়ার্ক ছিল কিনা দলের, তা নিয়েই প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। ইন্ডিয়া দেখেন, পাকিস্তান দেখেন, ওদের প্লেয়াররা কিন্তু এই ধরনের কথা খুব কম বলে। ওরা জাস্ট কনসেন্ট্রেট করে যে আপনার খেলা। এবং এশিয়া কাপ এমন একটা টুর্নামেন্ট, এটা কিন্তু ওয়ার্ল্ড কাপ না, এটা এশিয়া কাপ। এখানে আপনার শক্ত টিমও আছে এবং ছোট টিমও আছে। তো যারা একটা টার্গেট নিয়ে যায়, ওরা কিন্তু প্ল্যানটা করে যে ছোট টিমের সাথে রান রেট বাড়াবে এবং বড় টিমের সাথে ম্যাচটা জিতবে। প্রশ্ন উঠছে কোচিং প্যানেল ও অ্যানালিস্টের প্ল্যানিং নিয়েও। একাদশ নির্বাচনে দূরদর্শিতার অভাবও দেখছেন বিশ্লেষকরা। ইনফর্ম তাসকিনকে বসিয়ে কেন শরীফুলকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলানো হলো, উত্তর খুঁজে পান না সাবেক অধিনায়ক। অন্য দলে লেফট আর্ম কয়টা, এই জন্য আমার যে ফর্মে প্লেয়ার আছে তাকে অফ করে দিই। অন্য টিমের আপনার রাইটি কয়টা, এটার জন্য আমাদের যে ভালো করছে ওকে আমি অফ করে দিচ্ছি। এটা কিন্তু হওয়া উচিত না। এদিকে অনেক হাক ডাক দিয়ে এনসিএল টি-20 টুর্নামেন্ট শুরু করলেও বৃষ্টির কারণে স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবি, জানিয়ে কিছুটা বিব্রত বোর্ড। আসন্ন বিসিবি ইলেকশনে অংশ নেবেন না আকরাম খান, সে হিসেবে বোর্ডে শেষ সময় কাটাচ্ছেন তিনি। এনসিএলটা ভালোভাবেই শেষ করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হলো কই। অনেক চেষ্টা করার পর কিন্তু আমরা পারিনি। যেহেতু শুরুতে আমি বলেছিলাম যে আমাদের চ্যালেঞ্জ হলো বৃষ্টি। প্রথমে চিন্তা করলাম যারা বগুড়া আছে ওদেরকে বাসে এনে খেলায়, ওদেরকে আবার বগুড়া নিয়ে যাবো। তারপর দেখি আবার রাজশাহীতে বৃষ্টি এসে 5-7 দিন পর আমরা আপনার সিলেটে আমরা টুর্নামেন্ট আবার শুরু করব। এনসিএল খেলোয়াড় তালিকায় 35 বছরের বেশি বয়সী অনেকে থাকায় এই টুর্নামেন্ট দিয়ে দেশের ক্রিকেট কতটুকু লাভবান হবে তা নিয়ে সন্দেহ সবার। আবার ফিক্সিং নিয়েও সন্দেহের জায়গা থেকে যায়। কিছু প্লেয়ার, কিছু অফিসিয়ালস ইনভলভ আছে, বাট এটা আইন জটিলতার জন্য হয়তো বা প্রকাশ করছে না। বাংলাদেশে কিন্তু অনেক সুপারস্টার, অনেক বড় মাপের প্লেয়াররাও কিন্তু আপনার মানে এই কারণে কিন্তু আপনার খেলতে পারেনি। তো সেটা আলটিমেটলি কিন্তু আপনার দেশের ক্ষতি হয়। ডিভিশনকে যদি স্ট্রং করতে চান, হয়তো বা ওখানে আপনার আসতে পারে যে হয়তো একটা 30-35 বছর একটা প্লেয়ার আসছে যে টিমের স্ট্রেংথটা বাড়বে। কিন্তু বেশি বয়সী প্লেয়াররা ওখানে খেলছে, তার মানে যে ওখান থেকে নতুন প্লেয়াররা বের হয়ে আসছে না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব ও কাউন্সিলর বাছাইয়ে হস্তক্ষেপ সহ নানা অভিযোগ সম্পর্কে অবগত বিসিবি নির্বাচন কমিশন। এসব বিষয়ে প্রাথমিকভাবে ট্রাইব্যুনালের রায়ের ওপর আস্থা রাখতে চান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। বোর্ড থেকে কাউন্সিলর তালিকা পাওয়ার পর যাচাই করবেন তারা। অভিযোগ পেলে তা খতিয়েও দেখা হবে। সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী হুঁশিয়ারি দিয়ে বলেন, বাহ্যিক চাপ সৃষ্টির চেষ্টা ব্যর্থ, স্বচ্ছতা নিশ্চিতে বদ্ধপরিকর কমিশন। ক্রিকেট বোর্ড নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্বে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। 3 সদস্যের কমিশনে আরও আছেন সিআইটি প্রধান এবং এনএসসির নির্বাহী পরিচালক। বিসিবি ইলেকশনে ভোটার সংখ্যা সামান্যই, তবুও যেন পরতে পরতে নাটক। বোর্ড থেকে কাউন্সিলর তালিকা হাতে পাওয়ার অপেক্ষায় কমিশন, কিন্তু সে তালিকা নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে বোর্ডে সক্রিয় দুপক্ষের মাঝে। একাধিক ক্লাবের মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিরসনে হিমশিম খেতে হচ্ছে অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনালকে। সেগুলো কানে এসেছে নির্বাচন কমিশনেরও। উই ডোন্ট নো এনি কাউন্সিলর অফ বিসিবি। বিসিবির একটা লিস্ট আমাদের কাছে আসবে, সেই লিস্টটাকে আমরা পাবলিশ করব। এখন যদি বিসিবি আগে থেকে শুনে কাউকে অন্যায়ভাবে বাদ দিয়ে থাকে বা অন্যায়ভাবে ইনক্লুড করে থাকে, তখন আমরা যখন খসড়া ভোটার লিস্ট পাবলিশ করব, তখন ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার আমাদের কাছে চাইতে পারে। আমরা ওই আপত্তিগুলি আইন অনুযায়ী ডিসপোজাল করি। দেখব মাননীয় বিচারপতি মহোদয় কীভাবে বিষয়গুলি নিষ্পত্তি করেছেন। আমরা যদি দেখি যে উনি প্রপারলি করেছেন, তাহলে আমাদের জন্য কাজটা ইজি হয়ে যাবে। সো আমরা
হয়তো তখন আর সে বেশি ডিটেলসে নাও হতে পারে। আর যদি প্রাইমা ফেসি দেখা যায় যে না ওখানে কিছু ভুল ত্রুটি আছে, তখন আমরা ওটা সংশোধন করব। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলছে এক পক্ষ, আবার তাদের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের পাল্টা অভিযোগও পাওয়া যাচ্ছে। আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতি থাকা অবস্থায় ইলেকশনে অংশ নেওয়াটাও পছন্দ করছে না বিরোধী পক্ষ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উঠছে প্রশ্ন। যদিও কাউন্সিলর লিস্ট পেয়ে কাজ শুরুর পর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন কিংবা বাহ্যিক চাপের সুযোগই রাখতে চান না কমিশন প্রধান। আমাকে যারা চিনে, আমাকে কেউ প্রেশারাইজ করবার চেষ্টা করে না, ঠিক আছে? আর যারা চিনে না তাদেরকে আপনারা এই সংবাদটা পৌঁছে দিবেন। আমাদের 3 জনকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল, ঠিক আছে? আমিনুল ইসলাম বুলবুল সাহেব যেই দিন আমাদেরকে মিট করিয়েছেন, 3 জনকে আমরা ফার্স্ট মিটিং করেছি, সেই দিন উনি ওখান থেকে লিভ করেছেন। বিসিবির ভেতর থেকে কোনো রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার নিব না। পোলিং অফিসার যে আমরা সেটাও বাইরে থেকে, যাতে করে একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়। 2 দিন বাড়িয়ে কাউন্সিলর নমিনেশন ফর্ম জমা দেওয়ার ডেডলাইন 19 সেপ্টেম্বর করেছে বিসিবি। 20 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে নির্বাচন কমিশন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা ক্রীড়া সংগঠকরা। বুধবার যশোর শামসুল হুদা স্টেডিয়ামে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে ক্রীড়া সংগঠক ছাড়াও সাবেক ও বর্তমান খেলোয়াড়রা অংশ নেন। অনতিবিলম্বে জেলা কমিটি থেকে কাজী ইনাম আহমেদের অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় যশোরের ক্রীড়াঙ্গনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠকরা। তারা দাবি করেন, আসন্ন বিসিবি নির্বাচনে আবারও পরিচালক পদে নির্বাচিত করতেই বিশেষ উপায়ে অ্যাডহক কমিটিতে জায়গা দেওয়া হয়েছে কাজী ইনামকে। আগামীকাল সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান সংগঠকরা। গেল 11 সেপ্টেম্বর যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি পুনর্গঠন করে ক্রীড়া পরিষদ। ক্রীড়া সংগঠক শ্রীনিবাস হালদারের জায়গায় অন্তর্ভুক্ত করা হয় বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদকে। এরপরই সংগঠকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এবার দেশের ফুটবলের খবর জানাবো। চ্যালেঞ্জ কাপ দিয়ে শুক্রবার শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এবারের ফাইনাল অনুষ্ঠিত হবে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আর গেলবারের হারের প্রতিশোধ নিতে চায় মোহামেডান। যদিও ফাইনালের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন 2 দলের কোচ। কিছুদিন আগেই নেপালে জাতীয় দলের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন একসঙ্গে। তবে প্রেক্ষাপট বদলে যাওয়ায় 2 সতীর্থ এখন প্রতিপক্ষ। লক্ষ্য তাদের একটাই, যে করেই হোক শিরোপা দিয়ে ঘরোয়া মৌসুম শুরু করা। শুক্রবার চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের ঘরোয়া মৌসুম, যেখানে গেল মৌসুমের লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের প্রতিপক্ষ ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ম্যাচের আগে ট্রফি নিয়ে ফটো সেশনে সৌহার্দ্য বজায় রাখলেও মাঠের লড়াইয়ে ছাড় না দেওয়ার কথা জানান মোহামেডান অধিনায়ক মেহেদী হাসান মিঠু। অন্যদিকে সব দিক থেকেই নিজেদের এগিয়ে রাখলেন কিংস অধিনায়ক তপু বর্মন। আমি মনে করি যে আমরা আসলে প্রমাণ করতে পারবো যে আসলে হু ইজ দ্য বেটার। তো ওইভাবে আমরা আর কি আগাচ্ছি এবং শুক্রবার ওইভাবে মাঠে নামবো। অ্যাওয়ে ম্যাচ যখনই খেলতে যায় একটা টিম ডিফিকাল্ট হয় ওই টিমটার জন্য, তো অবশ্যই ওইটার জন্য আমরা রেডি। আসলে প্রতিপক্ষ তো প্রতিপক্ষই, সে আমার বন্ধু হোক বা ভাই হোক, আমরা চাই যে তাদের সঙ্গে ওই যুদ্ধের মাঠে নামতে প্রতিপক্ষ হিসেবে আমরা নামবো। আমাদের যেহেতু মোহামেডানের এই চ্যালেঞ্জ কাপটা নাই, আমরা চাচ্ছি এই চ্যালেঞ্জ কাপটা উদ্ধার করতে বসুন্ধরার কাছ থেকে। চ্যালেঞ্জ কাপ দিয়ে বসুন্ধরা কিংসের শুরু হচ্ছে আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ অধ্যায়। প্রথম ম্যাচে শিরোপা নির্ধারণী হওয়ায় কিছুটা চাপে আছেন এই আর্জেন্টাইন। অনূর্ধ্ব 23 ও জাতীয় দলের ম্যাচ থাকায় পুরো স্কোয়াড মাত্র 3 দিনের জন্য পেয়েছেন 2 কোচই। সেই সঙ্গে অনুশীলন ভেন্যু নিয়েও হতাশ মোহামেডান কোচ আলফাজ আহমেদ। আমি মাত্র 3 দিন দলের সঙ্গে কাজ করতে পেরেছি। সেই সঙ্গে কুমিল্লার আবহাওয়া ও কন্ডিশন নিয়েও আমার কোনো ধারণা নেই। প্রতিপক্ষ মোহামেডান সম্পর্কে আমার কিছু ধারণা আছে। তারা লিগ চ্যাম্পিয়ন, শক্ত প্রতিপক্ষ। তবে আমার বিশ্বাস ম্যাচটা আমরাই জিতব। ন্যাশনাল টিমের কারণে প্রায় 11 জন প্লেয়ার এখনো আমি পেয়েছি মাত্র 3 দিন, আর কালকে শুধু ওয়ার্ম আপ, তারপরে ম্যাচ। সো ওভারঅল আমার তো প্রি সিজন ট্রেনিং আমি করাইতে পারিনি টিমকে। এই জায়গাটাই আমরা একটু পিছিয়ে আছি আমার মনে হয়। এটা বলার অপেক্ষা রাখে না। তারপরেও আমরা তো এইখানে অভ্যস্ত হয়ে গেছি, সমাধান তো নাই। চলতি মৌসুমে 2 দলে এসেছে অনেক পরিবর্তন। ডোরিয়ালটনকে ফিরিয়ে আনার পাশাপাশি মোহামেডান থেকে এমানুয়েল সান্ডে ও টনিকে দলে ভিড়িয়েছে কিংস। কিউবা মিচেল ছাড়াও তাদের দলে আছে ঘরোয়া ফুটবলের বেশ কয়েকটি বড় নাম। অন্যদিকে সাবেক অধিনায়ক সুলেমান দিয়াবাতেকে ছাড়া প্রথম অ্যাসাইনমেন্টে নামবে সাদা কালোরা।
ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। এক মাসেরও বেশি সময় অনুশীলন ক্যাম্প করায় প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ গোলাম রব্বানী ছোটন। নেপাল শক্তিশালী প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী লাল সবুজের দল। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 7টায়। লম্বা সময়ের প্রস্তুতি, শহরের কোলাহল থেকে দূরে গিয়ে যশোরের নিবিড় পরিচর্যায় মাসখানেকের অনুশীলন ক্যাম্প বাংলাদেশ দলের। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের জন্য যুবাদের এই প্রস্তুতি। শ্রীলঙ্কার মাটিতে ইতোমধ্যে মাঠে গড়িয়েছে টুর্নামেন্ট। এবার মাঠে নামার অপেক্ষায় লাল সবুজের দল। অনূর্ধ্ব-17 ক্যাটাগরিতে এর আগে কখনো শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। দুবার এই ক্যাটাগরিতে টুর্নামেন্ট আয়োজিত হলেও বাংলাদেশকে রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়। তবে 15 ও 16 ক্যাটাগরিতে একবার ট্রফি জিতেছে লাল সবুজ। এবার দীর্ঘদিনের অনুশীলন আর নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো হওয়ায় শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। 7 দলের টুর্নামেন্টে এ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কা। আসরের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে হিমালয়ের দেশটি। এবার বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নেপালের বিপক্ষে। হিমালয়ের দেশটি ইতোমধ্যে একটি ম্যাচ খেলায় তাদের খেলার ধরন পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ দল। সে ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়েছে নেপাল। হাতে কয়েকদিন সময় নিয়ে শ্রীলঙ্কায় যাওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে লাল সবুজ। ম্যাচের আগে মূল মাঠে অনুশীলনের আগে ভেন্যু পরিদর্শন করেছে বাংলাদেশ দল। নেপালের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট লাল সবুজ বাহিনী। শ্রীলঙ্কায় পৌঁছে বেশ কয়েকদিন অনুশীলন করে গোলাম রব্বানী ছোটনের দল। নেপাল শক্ত প্রতিপক্ষ হওয়ায় তাদের সমীহ করছে বাংলাদেশ। তবে মাঠে নিজেদের সেরাটা দিয়ে আসরে শুভ সূচনা করতে চায় নাজমুল হুদা ফয়সালের দল। মোটিভেটেড আছে খেলার জন্য, তারা পুরো প্রস্তুত, তারা এক্সাইটেড নেপালের সাথে খেলার জন্য। নেপালের আমরা খেলা দেখেছি, নেপালি স্ট্রং সাইড, তাদের বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ার আছে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের ছেলেরা যদি আত্মবিশ্বাস এবং সাহস নিয়ে মাঠে হার্ড ওয়ার্ক করে, আমরা আমাদের যে লক্ষ্য সেটা খুব ভালোভাবেই পূরণ করতে পারবো। আমরা আমাদের জায়গা থেকে আমরা ঠিক ফিট আছি এবং আমরা 100% দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত গ্রুপ এ তে এক ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নেপাল। তাজিন খন্দকার, সময় সংবাদ। জাপানের রাজধানী টোকিওতে চলছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এ আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করেছে মিউজিয়াম অব ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স। জাদুঘরে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নদের নানা স্মারক উন্মুক্ত করা হয় দর্শনার্থীদের সামনে। তাছাড়া সংযোজন করা হয় নতুন চ্যাম্পিয়নদের স্মারক। টোকিওতে একদিকে চলছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, অন্যদিকে বিশাল মেট্রোপলিটন ভবনে আয়োজন করা হয় প্রদর্শনীর, যেখানে তুলে ধরা হয়েছে অ্যাথলেটিক্স ইতিহাসের অনন্য সব সংগ্রহ। জার্সি, জুতা, মেডেল আর ট্রফির মাধ্যমে ফুটে উঠেছে অলিম্পিক আর বিশ্ব চ্যাম্পিয়নদের সাফল্যের গল্প। এ আয়োজন করেছে মিউজিয়াম অব ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স। প্রদর্শনীতে আছে 4 বারের অলিম্পিক স্বর্ণজয়ী মাইকেল জনসনের জুতা, যা তিনি ব্যবহার করেছিলেন 1996 সালে আটলান্টা অলিম্পিকে। আছে দ্রুততম মানব উসাইন বোল্টের প্রকৃত আকারের প্রতিকৃতি ও জার্সি। তাছাড়া পোল ভল্ট তারকা আরমান ডুপ্লান্টিসের ছবিও আছে প্রদর্শনীতে। এসব একসঙ্গে দেখার খুব কমই সুযোগ পেয়ে থাকেন ক্রীড়াপ্রেমীরা। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সংগ্রহ যুক্ত হয় প্রদর্শনীতে। যোগ দেন বিশ্ব অ্যাথলেটিক প্রেসিডেন্ট সেবাস্টিয়ান কো এবং কানাডার রেস ওয়াকার চ্যাম্পিয়ন ইভান ডানফি। জানান নিজেদের অভিজ্ঞতার কথা। আমি যখন প্রথম প্রেসিডেন্ট হলাম সেটা আজ থেকে 10 বছর আগের কথা। কোনো সংগঠন বা ডিসিপ্লিন যদি তার ইতিহাসকে মূল্য না দেয় বা অন্তত জানার চেষ্টা না করে যে আমরা কোথা থেকে এসেছি, তাহলে সেই খেলার পক্ষে ভবিষ্যতের পথ চলা খুব একটা সহজ হবে না। 10 বছর বয়সে আমি এবং আমার কোচ বসে ভাবছিলাম আমরা কত বড় স্বপ্ন দেখতে পারি। সেই স্বপ্ন ছিল বিশ্ব রেকর্ড গড়ার। আমি অনেক কিছুর জন্য গর্বিত হতে পারি, তবে শৈশবের স্বপ্ন পূরণ করতে পারা, পদকের মঞ্চে দাঁড়াতে পারা, কানাডাকে প্রথম ইভেন্টই সঠিক পথে এগিয়ে নেওয়া, এটা ছিল সত্যি বিশেষ এক অনুভূতি। আয়োজকদের মতে খেলোয়াড়দের এমন অবদান শুধু অ্যাথলেটিক্সের ইতিহাসই তুলে ধরছে না, বরং প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবেও কাজ করছে। তাজিন খন্দকার, সময় সংবাদ।